আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার স্পেশাল লাইভ ক্লাসে। আমাদের আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। কে কোথায় থেকে আমাদেরকে দেখছেন, শুনছেন এবং আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত ঝটপট জানিয়ে দিবেন। বন্ধুদেরকে মেনশন করবেন এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে? আচ্ছা, ঝটপট একটু বলবেন আমার কথা শোনা যায় কিনা, আমার কথা শোনা যায় কিনা, আমাকে ঠিকঠাক দেখা যায় কিনা এবং কোথা থেকে যুক্ত হয়েছেন, কেমন আছেন একটু জানাবেন ঝটপট। আমাদের আজকের আলোচনার বিষয় সন্ধি। আমাদের আজকের আলোচনার বিষয় সন্ধি। সন্ধি সন্ধি থেকে আমরা প্রশ্ন সমাধান করব। শুধু প্রশ্ন সমাধানই নয়, আমি বারবার আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে আমাদের এই আয়োজন শুধু প্রশ্ন সমাধান নয়, বিগত সালের প্রশ্ন বলবো আর উত্তর বলে যাবো, ব্যাপারটা এরকম নয়। না, বিগত সালে যেগুলো এসেছে সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার সাথে যে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আছে সেই উপাত্তগুলোই আমাদের আগামীর পরীক্ষার পাথেয়। ঠিক আছে? সুতরাং এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাকে একটু বলবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু ঝটপট কমেন্ট করবেন, পাশাপাশি ক্লাসটি শেয়ার করবেন একটু ঝটপট দ্রুত। আচ্ছা, লক্ষ্য করবেন আমাদের প্রথম যে প্রশ্নটি আছে 21 নম্বর প্রশ্ন। আমরা গতদিন 20 পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। আজকে আমাদের প্রশ্ন নম্বর 21 নম্বর প্রশ্ন। এখানে বলছে সন্ধির প্রধান সুবিধা। সন্ধির প্রধান সুবিধা, সন্ধির প্রধান সুবিধা কি? হ্যাঁ, কি? দেখেন, ক অপশনে আছে পড়ার সুবিধা, খতে আছে লেখার সুবিধা, গ আছে উচ্চারণের সুবিধা, ঘতে আছে শোনার সুবিধা। অর্থাৎ এইখানে কোনটি হবে, উত্তর কোনটি হবে? ঝটপট একটু কমেন্ট করবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে সালাম দিয়েছেন। সেতু সরকার, নীল আকাশের তারা, সঞ্জিদা পুতুল শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অন্তরালে কথা, ওয়ালাইকুম আসসালাম। নুরুল আফসার আল মামুন ফেনী থেকে দেখছেন। নীল আকাশে তারা নওগাঁ থেকে। আচ্ছা, মোহনা আক্তার মনি লিখেছেন গ স্বপ্নের সন্ধি, ওয়ালাইকুম আসসালাম। আরমান খান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, বন্ধুদেরকে মেনশন করবেন। আপনাদের এই সহযোগিতা আমি প্রত্যাশা করছি। ভাইয়া, ওকে, লক্ষ্য করবেন এখানে আমাদের প্রশ্নটা কি বলছে? সন্ধির প্রধান সুবিধা কি? পড়ার সুবিধা, লেখার সুবিধা, উচ্চারণের সুবিধা, শোনার সুবিধা। সন্ধির উদ্দেশ্য দুইটি। সন্ধির উদ্দেশ্য, উদ্দেশ্য কয়টি? উদ্দেশ্য হচ্ছে দুইটি। দুইটি কি কি? এক নম্বরে হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, উচ্চারণের সহজ প্রবণতা, উচ্চারণের সহজ প্রবণতা। আর দুই নম্বরের কথাটি কি আছে? যে ধ্বনিগত মাধুর্য, ধ্বনিগত মাধুর্য, ধ্বনিগত মাধুর্য। লক্ষ্য করেন দুইটা সন্ধির উদ্দেশ্য বা সুবিধা হচ্ছে দুইটা। একটা হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, আরেকটা হলো ধ্বনিগত মাধুর্য। লক্ষ্য করেন, এখন কথা হলো উচ্চারণের সহজ প্রবণতাটা কি? দেখেন, সন্ধি হচ্ছে শব্দ গঠনের একটা ওয়ে মাত্র। হ্যাঁ, সন্ধিতে কি করে? শব্দ গঠনকালে হেল্প করে, হেল্পার হিসেবে কাজ করে, অনুঘটক হিসেবে কাজ করে সন্ধি। এখন আমি একটা শব্দ বলছি বিদ্যা, বিদ্যা আর বলছি কি আলয়। দেখেন দুইটা ভিন্ন ভিন্ন শব্দ। বিদ্যা হচ্ছে জ্ঞান, আলয় মানে হচ্ছে ঘর। আমি বলছি কি বিদ্যা আলয়, বিদ্যা আলয়, বিদ্যা আলয়। জল আশয়, জল আশয়। এই জল আশয় শব্দটাকে উচ্চারণ করতে একটা দীর্ঘ সময় লাগছে। এই সময়টাকে আমি কমিয়ে নিয়ে আসতে, দ্রুত উচ্চারণ করতে গিয়ে আমি বলছি কি, আমি দ্রুত উচ্চারণ করতে গিয়ে বলছি বিদ্যা আলয়, বিদ্যালয়, 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 বিদ্যালয়। জল আশয়, জল আশয়, জলাশয়, 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 জলাশয়। দেখেন দ্রুত উচ্চারণ করতে যে দুইটা শব্দ যুক্ত হচ্ছে, দুইটা শব্দে দুইটা ধ্বনি যুক্ত হচ্ছে, এটা হচ্ছে সন্ধি। এটা হচ্ছে সন্ধি। তাহলে এই সন্ধিটা কি করছে? উচ্চারণের সহজ প্রবণতা করছে। একটা কাজ করছে উচ্চারণের সহজ প্রবণতা। আরেকটা দেখেন ধ্বনিগত মাধুর্য, মানে শ্রুতি মধুর। মাধুর্য মানে কি? মধুর। ধ্বনিগত মাধুর্য থাকতে হবে, অর্থাৎ মধুরতা থাকতে হবে, মধুর হইতে হবে। অর্থাৎ যেটা বলছি সেই শব্দটা যেন শ্রুতি মধুর হয়, শুনতে ভালো শোনায়। যদি ভালো না শোনায় তাহলে সেখানে সন্ধি করা যাবে না। লক্ষ্য করবেন একটা বিষয়, লক্ষ্য করবেন আমি বলছি কি, আমি বলছি কচু আদা, কচু আদা আলু, কচু আদা, কচু আদা, কচু আদা।
এখন এই কচুয়াদা 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 করতে করতে আপনি যখন দ্রুত উচ্চারণ করবে তখন হয়ে যাবে কচ্চাদা কচ্চাদা কচ্চাদা, অর্থাৎ এই কচুয়াদা হয়ে গেল কি কচ্চাদা 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 কচ্চাদা। হ্যাঁ, এখন আবার এর সাথে যদি আলু যুক্ত করেন কচুয়াদা আলু কচুয়াদা আলু কচ্চাদা আলু কচ্চাদা আলু কচ্চাদা আলু কচ্চাদা আলু, এবার দেখেন শব্দটা হয়ে গেল কচ্চাদা আলু। এবার আপনি বলেন তো দ্রুত উচ্চারণ করলেন ঠিক আছে, কিন্তু ধ্বনিগত মাধুর্য রক্ষা হয়নি, মানে এখানে সন্ধি করা যাবে না। অর্থাৎ এই জায়গাতে সন্ধি গঠন করা যাবে না। আচ্ছা, সন্ধি দ্বারা কি শব্দ গঠন হয়? না, সন্ধি দ্বারা শব্দ গঠন হয় না। সন্ধি হচ্ছে সহায়তা করে, হেল্প করে। হ্যাঁ, হেল্প করে, সহযোগিতা করে। দুইটা শব্দ যখন পাশাপাশি যুক্ত হতে পারে না, তখন কিঞ্চিত একটু চেঞ্জ, মানে দুইটা ধ্বনির মধ্যে একটু দুইটা ধ্বনিকে যুক্ত করে। কেমন দেখেন, বলছি সিংহাসন, লক্ষ্য করেন সিংহাসন, এই সিংহাসন শব্দটা কি? সমাস সাধিত। সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত আসন। দেখেন আপনি এই জায়গাতে একটু লক্ষ্য করেন, শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী সমান কি? সমান হচ্ছে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। লক্ষ্য করেন এই শিক্ষা মন্ত্রী দুটো শব্দ যুক্ত হলো, কিন্তু এই জায়গাতে সিংহ আর আসন এই দুটো যুক্ত হতে পারছে না। সিংহ আর আসন এই দুটো যুক্ত হইতে পারছে না। তখন কি করছে? এই জায়গাতে দুইটা ধ্বনির মধ্যে একটা মিল বন্ধন তৈরি হচ্ছে, দুইটা ধ্বনির মধ্যে, যেটাকে বলা হয় সন্ধি। দুইটা শব্দকে যুক্ত করার ক্ষেত্রে দুইটা ধ্বনির মধ্যে যখন যে মিলবন্ধনটা তৈরি হয়, মানে সন্ধি একটা সহযোগিতা, ঘটকের মতো কাজ করে আর কি। এই জন্য তখন কি হচ্ছে? শব্দটা গঠন হচ্ছে। এই জন্য এটাকে বলছে সন্ধি, মানে সমাস সাধিত শব্দটা হবে সমাস সাধিত। যাই হোক, লক্ষ্য করেন যেটা বলছি, ভিন্ন দিকে না যাই, তাহলে বলছি কি এই জায়গাতে সন্ধি হবে না। তখন কি করব? তখন সন্ধি করা যাবে না। তাহলে সন্ধির উদ্দেশ্য দুইটা, একটা ধ্বনি উচ্চারণ সহজ প্রবণতা আর একটা ধ্বনিগত মাধুর্য। তাহলে এই জায়গাতে আমি অপশন খুঁজি কোনটা আছে, দেখেন উচ্চারণের সুবিধা, তাহলে উত্তর হবে গ। তাহলে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 21 নম্বর উত্তর হবে গ। স্যার সন্ধি মানে কিসের মিলন, তাই না? সন্ধি কিসের মিলন করে? সন্ধি দেখেন, এই যে বললাম, এই যে দেখেন কই, এই যে দেখেন লক্ষ্য করেন দুইটা ধ্বনি, এই আধ্বনি আর এই আধ্বনি, দুইটা ধ্বনির মধ্যে মিল হচ্ছে, দুইটা ধ্বনির মধ্যে, এটা হচ্ছে ধ্বনির মিলন। এটা হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। ওকে, সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। আচ্ছা, পরের প্রশ্নটা আসেন। 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর বলেছে ষড়ঋতুর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ষড়ঋতুর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ষড়ঋতুর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ঝটপট উত্তর করবেন। ষড়ঋতুর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে আছে দেখেন স্বর যোগ ঋতু, ষট যোগ ঋতু, সরু যোগ ঋতু, ষট যোগ ঋতু। লক্ষ্য করবেন আমি একটা বিষয় বলে থাকি, দেখেন আমাদের বর্ণমালায় বর্গীয় বর্ণ আছে কি কি? ক খ, গ ঘ, উ, ক খ গ ঘ উ, চ ছ, জ ঝ, ই, ট ঠ, ট ঠ, ড ঢ, ড ঢ, ই, মূর্ধন্য, ত থ, দ ধ, দন্তন্য, প ফ, প ফ, ব ভ, ম। লক্ষ্য করেন এখানে বর্ণ আছে, দেখেন এগুলো হচ্ছে বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণের ক্ষেত্রে মনে রাখবেন শব্দের মাঝে যদি এই 3 নম্বর বর্ণগুলো থাকে, অর্থাৎ এই 3 নম্বর বর্ণগুলো যদি থাকে, তাহলে 1 নম্বর বানাবেন। অর্থাৎ গ থাকলে ক হসন্ত হবে, হসন্ত যুক্ত। তাহলে এইটাকে আমরা বলতে পারি 3 সমান 1 করব। তাহলে দেখেন বলছি বাগাড়ম্বর, তাহলে এই গ কত নম্বর? গ হচ্ছে 3 নম্বর। তাহলে কি হবে? হবে বাক যোগ আড়ম্বর। দেখেন বাগাড়ম্বর, গ কে ক করলাম, আকারকে ওই পাশে নিয়ে চলে গেলাম। দেখেন শব্দটা বলছে বাগধারা। দেখেন তো এখানে 3 নম্বর আছে কিনা? নিশ্চয় আছে, আলবত আছে। তাহলে এই 3 নম্বরকে করব কি 1 নম্বর। তাহলে 1 নম্বর করলে কি হবে? ক হবে। গ এর 1 কি? ক। তাহলে বাক যোগ ধারা, বাগধারা। এবার দেখেন এই যে ড, এই ড থাকুক আর ডয়ের নিচে ফোঁটা দিলে ডয় বিন্দু র যেটাই পাই না কেন, এই ডয় বিন্দু র বা ড যেটাই পাই না কেন, এটার ক্ষেত্রে একটু মনে রাখবেন সেটা অবশ্যই ট হবে। তাহলে এটা কি হবে? এটা হবে ট, নিচে হসন্ত হবে। তাহলে ষড়ঋতুটা কি হবে? ষড়ঋতু হবে ষড়ঋতু, ষট যোগ ঋতু। এখন দেখবেন এই অপশনটা কোথায় আছে, যেখানে আছে সেটাই উত্তর, যেখানে আছে সেটাই উত্তর, যেখানে আছে সেটাই উত্তর। তাহলে দেখেন এটা কোথায় আছে? ঘতে আছে, ঘ নম্বর উত্তর।
একটু আপনারা দ্রুত ক্লাসটি শেয়ার করবেন, আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। ক্লাসটি দ্রুত 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 শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের পরিচিত গ্রুপগুলোতে শেয়ার করবেন, আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন, বন্ধুদের মাঝেও মানে বন্ধুদেরকে মেনশন করবেন, ঠিক আছে? একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে দিবেন, ক্লাসটি একটু ঝটপট শেয়ার করবেন, ক্লাসটি ঝটপট শেয়ার করবেন, ঝটপট শেয়ার করবেন। হ্যাঁ, ওকে। 23 নম্বর কোশ্চেনটায় আসেন। 23 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে? দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? একটু ঝটপট উত্তর করবেন। নুরুল আফতার আল মামুন, আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করেছেন এটার আমি উত্তর দিতে গেলে অনেক সিনিয়র শিক্ষকরা রাগ করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা পরে দেখছি আমি। ওকে, একটু দ্রুত একটু বলবেন এইটার উত্তর কোনটা হবে? 23 নম্বর, দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি কি হবে বলেন তো? দু যোগ লোক, দ্বীপ যোগ লোক, দ্বি যোগ লোক, দ্বি যোগ লোক। এখানে চারটা অপশন আছে, চারটা অপশন দেখেন, চারটা অপশন আছে দেখেন। শব্দ হচ্ছে কুল অটা, কুল অটা। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি? কুল যোগ অটা, কুল যোগ অটা, এটা হচ্ছে একটা সন্ধি বিচ্ছেদ। এই কুল অটা মানে কি? কুলকে যে রটিয়ে ফেলেছে আর কি, বংশের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, যে তাকে বলা হয় কুল অটা, ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করবেন এই কুল অটা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কুল যোগ অটা। এই কুল শব্দের শেষে অ আছে, আর এই যে অ আছে, দুই অ মিলে হবার কথা ছিল আ, দুই অ মিলে হবার কথা কি ছিল? আ হবার কথা ছিল। তাহলে এখানে সন্ধি বিচ্ছেদ কি হতো, মানে এই শব্দটা কি হতো? হতো কুলাটা, কুলাটা হতো, শব্দটা কুলাটা হতো। কিন্তু শব্দটা কুলাটা না হয়ে হয়েছে কি? কুলটা, কুলটা হয়েছে। তাহলে দেখেন তো এটা নিয়ম মেনেছে, নিয়ম মেনেছে, নিয়ম মেনেছে কিনা বলবেন, নিয়ম মেনেছে কিনা বলবেন। হ্যাঁ, এটা এটা নিয়ম মেনেছে কিনা বলবেন, নিয়ম মেনেছে কিনা বলবেন। হুম, এটা নিয়ম মেনেছে বলবেন, নিয়ম মেনেছে কিনা। নিয়ম মানছে এটা? নিয়ম মানে নাই, নিয়ম মানে নাই। যে নিয়ম মানবে না সে হচ্ছে নিপাতনে, সে কি? সে হচ্ছে নিপাতনে সিদ্ধ। যে কোনো নিয়ম মানে না নিপাতনে সিদ্ধ হবে। অর্থাৎ পরীক্ষার হলে প্রশ্ন ভুল থাকবে, আপনাকে ভুল প্রশ্নের উত্তরই করে আসতে হবে। কিন্তু যেখানে দেখবেন যে বলা আছে নিচের কোন বানানটি ভুল বা নিচের কোন বানানটি সঠিক, নিচের কোন বানানটি, কোন বানানটি সঠিক, বানানটি সঠিক, ধরেন এইটা দেওয়া আছে কোন বানানটি সঠিক। মনে করেন বানান বানানে এই প্রথমটা দন্তন্য দিয়েছে, দ্বিতীয়টা মূর্ধন্য দিয়েছে। এই কোন বানানটা মনে করেন কৌকার মূর্ধন্য দিয়েছে। আপনি জানেন কোন বানানটা কি? কোন বানানটা দন্তন্য দিয়ে হয়, মূর্ধন্য দিয়েও হয়। এই কোণটা হচ্ছে কি? ত্রিভুজের কোণ। আর এইটা কি? এটা হচ্ছে কোণ, মানে কোনটা, এই বিষয়, এই বিষয়টা বোঝায়। এখন দেখেন প্রশ্নকর্তা এই যে প্রশ্ন করতে ভুল করেছে, কিন্তু অপশনে যেটা দিয়েছে কোন বানানটি সঠিক, মনে করেন ক দিয়েছে সঠিক, খ লিখেছে ভুল, খ ভুল লিখেছে, গ ভুল লিখেছে, ঘ ভুল লিখেছে। এখন আপনি যদি ভুলটা আনসার করেন সেটা হবে না, আপনাকে সঠিকটাই উত্তর করতে হবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে ভুল করা যাবে না, কিন্তু প্রশ্নকর্তা ভুল করুক বা না করুক সেটা দেখার বিষয় না, তিনি ভুল করলেও সেটাই সঠিক, মানে তিনি নিপাতনে সিদ্ধ। সহজ কথা। তাহলে এই জায়গাতে দেখেন আমি যেই কথাটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, যে সন্ধি নিয়ম মানবে না সে হচ্ছে নিপাতনে সিদ্ধ। সে কি? নিপাতনে সিদ্ধ। দেখেন দু লোক, আপনি আমি জানি কি? আপনি আমি জানি যেমন অভ্যুত্থান, এই অভ্যুত্থান শব্দটার দিকে তাকান, এই অভ্যুত্থান, অভ্যুত্থান, এই অভ্যুত্থান শব্দের দিকে তাকান, শব্দের মাঝে জফলা আছে, জফলা থাকলে কি হয়? জফলা থাকলে রস্বইকার হয়, তাহলে কি হবে? অভি হবে। বাকি কি থাকে? রস্যু থাকে, এই রস্যুটা এই পাশে চলে আসবে, যা আছে তাই। তাহলে অভিযোগ উত্থান, অভ্যুত্থান,
বা আরেকটা শব্দ যদি আমি বলি ইত্যাদি, এই ইত্যাদি শব্দের মাঝে দেখেন একটা জফলা আছে, কার সাথে আছে? তয়ের সাথে আছে। তয়ের সাথে যার সাথে জফলা থাকবে এই জফলাটা তার সাথে রস্বইকার হয়ে যাবে। তাহলে কি হবে? ইতি যোগ এই আকারটা এই পাশে চলে আসলো আদি। তাহলে শব্দের মাঝে জফলা থাকলে সেই জফলাটা যার সাথে থাকবে তার সাথে রস্বইকার দিতে হবে। যেমন দেখেন আরেকটা শব্দ লিখছি আদ্যন্ত, এই আদ্যন্ত শব্দের দিকে তাকান, এই দয়ের সাথে জফলাটা আছে, সুতরাং এই জফলাটা দয়ের সাথে রস্বইকার হয়ে যাবে, তাহলে রস্বইকার দিয়ে দিলাম। এরপরে দেখেন এর সাথে কোনো কার নাই, এই কার নেই যেহেতু সেজন্য একটা অ নিলাম, নেওয়ার পরে দেখেন যে দন্ত নয়তয় আছে, এই নয়তয়টা লিখে দিলাম, অর্থাৎ জফলা থাকলে রস্বইকার হয়। তাহলে আদি যোগ অন্ত হচ্ছে আদ্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ। এবার আপনি লক্ষ্য করেন এই দুলক, এই দুলক শব্দ দেখেন কি আছে, এই যে এরকম আছে দুলক, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি হওয়ার কথা ছিল? সন্ধি বিচ্ছেদ হওয়ার কথা ছিল জফলা আছে, তাহলে এটার হওয়ার কথা ছিল কি? এটার হওয়ার কথা ছিল দয় ঋষিকারে দি যোগ কি এই যে রস্যু, এই রস্যুটা এই পাশে চলে আসবে, দি যোগ উলোক। এখন আপনি বলেন তো এটা হয়েছে কিনা? সন্ধি বিচ্ছেদ কি এটার এরকম হয়? এটার সন্ধি বিচ্ছেদ কি এরকম হয়? আমার সাথে যারা যুক্ত আছেন একটু ঝটপট ক্লাসটি শেয়ার করবেন, আপনাদের শেয়ার হচ্ছে না, একটু ক্লাসটি ঝটপট শেয়ার করবেন, একটু দ্রুত শেয়ার করবেন। দেখেন তো এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে কিনা। এরকম কি আপনি এই দুলক শব্দের সন্ধি বিচ্ছেদ কি এরকম আপনি পান? এরকম আপনি পান না, যেহেতু হয় না, অর্থাৎ নিয়ম যেটা বলে, দেখেন নিয়ম যেটা বলে এই নিয়মকে মানে না, নিয়মকে তোয়াক্কা করে না, অর্থাৎ এই শব্দটা হচ্ছে নিপাতনের সিদ্ধ এবং কি হয় এটা সন্ধি বিচ্ছেদ হয় দ্বীপ, দ্বীপ যোগ লোক, দ্বীপ যোগ লোক কোথায় আছে? এই যে ক্ষতে আছে দ্বীপ যোগ লোক। তাহলে 23 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? 23 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। অনেকে ঘ দিয়েছেন, ঘ কেন দিয়েছেন আমি জানি না। আসেন পরেরটা 24 নম্বর। কাজ করতে হবে, ব্যাখ্যা দিয়ে একটা কোশ্চেন সলভ করতে হবে, না ভাইরাল হয়ে যায়। তাহলে বলেন পরের কোশ্চেনের উত্তরটা কোনটা হবে? রত্নাকর, এই রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ঝটপট বলবেন কোনটি কোনটি কোনটি। আচ্ছা রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আচ্ছা আসেন লক্ষ্য করেন রত্নাকর, তাই না? দেখেন আপনাদেরকে আমি একটা নিয়ম শিখিয়েছি, নিয়মটা কি? শব্দের মাঝে যদি আ থাকে, শব্দের মাঝে যদি দীর্ঘই থাকে, শব্দের মাঝে মাঝে দীর্ঘও থাকে, এগুলো হচ্ছে দীর্ঘ বর্ণ। এই দীর্ঘ বর্ণগুলোকে জাস্ট দুইটা ভাগ করতে হয়। ভাগ কি? এই আটাকে যে জায়গায় আছে সে জায়গায় দুইটা ভাগ করবেন। এই পাশে দিবেন আয়ের আগে যে অংশটুকু আছে তার সাথে দিবেন আ, এই আয়ের পরে যে অংশটুকু আছে তার সাথে দিবেন আ, অর্থাৎ আ যোগ আ। এই দীর্ঘইটারে কি করবেন? এটারও সেম কাজ করবেন, এই পাশেও দিবেন দীর্ঘই, এর পাশেও দিবেন দীর্ঘই। আচ্ছা দীর্ঘটারও সেম কাজ করবেন, এই পাশেও দিবেন দীর্ঘ, এই পাশেও দিবেন দীর্ঘ। কেমনে লক্ষ্য করেন, আমি একটা শব্দ বলছি, দেখেন আমি একটা শব্দ বলছি সতীশ, এই সতীশ শব্দ দেখেন দীর্ঘই আছে, আপনি দীর্ঘইটার আগে পরে লিখবেন, দীর্ঘের আগে এতটুকু আছে, দীর্ঘের পরে এতটুকু আছে, তাহলে দীর্ঘের আগে আছে সৎ, দীর্ঘের পরে আছে স, তাহলে এই অংশের শেষে দিবেন একটা দীর্ঘই, এই অংশের প্রথমে দিবেন একটা দীর্ঘই। দেখেন সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে, সতী যোগ ইস। লক্ষ্য রাখবেন শব্দের বানানে যদি আ না নেয় তাহলে অ নিবে, আ যদি না নেয় অ নিবে, দীর্ঘই যদি না নেয় রস্বই নিবে, দীর্ঘই যদি না নেয় রস্বই নিবে, দীর্ঘও যদি না নেয় রস্বও নিবে, দীর্ঘও যদি না নেয় রস্বও নিবে, অর্থাৎ এর বাইরে অন্য কিছু নেবার কোনো চান্সই নাই। ওকে, তাহলে একটু লক্ষ্য করবেন এই যে রত্নাকর, এই রত্নাকর শব্দের দিকে তাকান,
রত্নাকর শব্দে কি আছে? রত্নাকর, রত্নাকর। দেখেন শব্দের মাঝে একটা আ আছে, তাহলে আয়ের আগে এতটুকু আছে, পরে এতটুকু আছে। আপনি একটা কাজ করবেন, এতটুকু লিখবেন, লিখেন রত্ন, আর এই পাশে কি আছে? কর, কর। এর সাথে আপনি একটা আকার দিবেন, এর সাথে আপনি একটা আ দিবেন। এবার আপনি দেখবেন যে বানানটা ঠিক আছে কিনা। দেখেন এর সাথে আ দিয়ে হয়ে গেল কি? রত্না। তাহলে বলেন তো রত্ন হবে না রত্না হবে? নিশ্চয় রত্ন হবে। তাহলে আপনি রত্না না লিখে আপনি লিখবেন কি? আপনি লিখবেন রত্ন। আর এবারে দেখেন আকর না অকর? অবশ্যই আকর হয়, তাহলে রত্ন যোগ আকর। এখন দেখেন এই রত্ন যোগ আকরটা কোথায় আছে? ক, খ, গ, ঘ। ঘতে আছে, তাহলে সঠিক উত্তর ঘ। 24 নম্বরের সঠিক উত্তর ঘ। 24 নম্বরের সঠিক উত্তর ঘ। ওকে, আসেন পরের প্রশ্ন 25 নম্বর। বলছে নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? লক্ষ্য করেন, কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? বিসর্গ সন্ধির উদাহরণ কি? শব্দের মাঝখানে মানে সন্ধি বিচ্ছেদ করার সময় একটা বিসর্গ নিয়ে আসতে হবে। সন্ধি বিচ্ছেদ করার সময় একটা বিসর্গ নিয়ে আসতে হবে। যেমন দেখেন আমি একটা শব্দ বলছি অতঃপর। অতঃপর শব্দের দিকে তাকান, শব্দের মাঝে বিসর্গ আছে। বিসর্গ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় বিসর্গ নিয়ে আসতে হবে, অর্থাৎ এই শব্দে আগে থেকে বিসর্গ আছে, এরপর একটা প্লাস দিয়ে দেন, এটাই সন্ধি বিচ্ছেদ। দেখেন প্রাতকাল, প্রাতকাল, এই প্রাতকাল শব্দের দিকে তাকান, আগে থেকে বিসর্গ আছে, একটা প্লাস দিয়ে দেন, অর্থাৎ বিসর্গ সন্ধিতে এই বিসর্গটাকে নিয়ে আসতে হবে। তাহলে এবার দেখেন নিরাকার, এই নিরাকার শব্দের দিকে তাকান, নিরাকার, এই নিরাকার শব্দের দিকে তাকান, এই যে র আছে, আচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কি হবে? এর সন্ধি বিচ্ছেদ হবে নি যোগ আকার, নি যোগ আকার। দেখেন সন্ধি বিচ্ছেদ, বিসর্গ সন্ধি, সন্ধি বিচ্ছেদ মানেই সেখানে একটা বিসর্গ নিয়ে আসতে হবে, একটা বিসর্গ নিয়ে আসতে হবে। তাহলে কোন শব্দে আগে থেকে বিসর্গ আছে, কোন শব্দে বিসর্গ নাই, তাহলে বিসর্গ নিয়ে আসতে হয় সন্ধি বিচ্ছেদের সময়। এখন কথা হলো আমি কার পরিবর্তে বিসর্গ নিয়ে আসবো? কার পরিবর্তে নিয়ে আসবো? লক্ষ্য করেন কার পরিবর্তে নিয়ে আসবো? আমি কয়েকটা বর্ণের পরিবর্তে নিয়ে আসবো। সে বর্ণগুলো কি? র। সে বর্ণগুলো কি? রেফ, রেফ। সে বর্ণগুলো কি? ওকার। সে বর্ণগুলো কি? তিনটা স। এই তিনটা স অবশ্যই যুক্ত অবস্থায় থাকবে। কি অবস্থায়? যুক্ত, নট মুক্ত, যুক্ত বর্ণ আকারে থাকবে। যখন যুক্ত বর্ণ আকারে থাকবে, অথবা র থাকবে, অথবা রেফ থাকবে, অথবা ওকার থাকবে, এদেরকে তুলে দিবেন, তুলে দিয়ে তার জায়গাতে বিসর্গ বসাবেন। যেমন দেখেন বলছি দূর আশা, দূর আশা, দূর আশা। লক্ষ্য করেন শব্দের মাঝে বিসর্গ আছে, তাহলে সরি র আছে, তাহলে র পর্যন্ত লিখেন, দূর, র পর্যন্ত লিখেন। র এর সাথে দেখেন কোনো কার আছে? কার আছে। কার যদি না থাকতো তাহলে একটা অনিতা। কার যেহেতু আছে সেই কারটাকে প্লাসের এই পাশে নিয়ে চলে আসবো, নিয়ে আসলাম। বাকি কি আছে? তালবর সহায়কারে সা, দূর যোগ আশা। এই রটাকে তুলে দিয়ে তার জায়গাতে বিসর্গ দিব, যে র, রকে তুলে দিব, তার জায়গাতে বিসর্গ দিব। ওকে, এবার দেখেন রেপ দিয়ে বলছি কি? বলছি নির্জীব। দেখেন শব্দ লিখেছি নির্জীব, তাহলে দেখেন রেপ, রেপ মানে কি? রেপ মানে র। রেপ পর্যন্ত লিখি নরিষি র, নির, বর্গের জয় দীর্ঘি বচিপ। তাহলে এই যে নির্জীব, এই র তুলে দিব, রেপ তুলে দিব, দিয়ে বিসর্গ বসাবো, অর্থাৎ এইভাবে সন্ধি বিচ্ছেদ করব। ওকার আছে দেখেন, বলছি মনোযোগ। এই মনোযোগ শব্দের দিকে তাকান, এই যে শব্দের মাঝে ওকার আছে, এই ওকারকে নিব না, কারণ যোগ বানানে ওকারই হয়, কিন্তু মন বানানে মন অমন, এই যে মন অমন এইরকম হয়। তাহলে এই ওকারটা কার পরে আছে? ওকারটা দন্তন্বয়ের সাথে আছে, তাহলে আগে দন্তন্য লিখবো, তারপরে ওকারের পরিবর্তে একটা বিসর্গ দিব, দিলাম। বিসর্গ দেওয়ার পরে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আলাদা করে দিব। তাহলে মন যোগ কি? যোগ সমান মনোযোগ। তাহলে এইটা হচ্ছে কি? বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ, শব্দের সন্ধি বিচ্ছেদ। ওকে, এবার দেখেন তিনটা সযুক্ত অবস্থায় যদি থাকে, বলছি নিস্তেজ। দেখেন নিস্তেজ কি করবেন? এই যে দন্ত শয়ের সাথে ত যুক্ত আছে, এই যুক্ত বর্ণটারে ভেঙে দিবেন, যুক্ত বর্ণের ভেঙে দিবেন, দিলেন ভেঙে, তাহলে কি হবে? নিস যোগ কি? নিস যোগ তেজ। তাহলে এই শয়ের পরিবর্তে কি দেন? বিসর্গ দেন। ওকে ফাইন। এবার দেখেন তালব্য সযুক্ত, বলছি নিশ্চয়, বলছি যাবা, বলছি নিশ্চয় যাব। তাহলে এই যে তালব্য স, এই তালব্য শয়ের পরিবর্তে কি দিবেন? বিসর্গ দিবেন। তাহলে নিস যোগ কি? নিস যোগ চয়। তাহলে তালব্য শয়ের জায়গাতে কি দিবেন? বিসর্গ দিবেন। ওকে ফাইন। এবার দেখেন মূর্ধন্য ষ, বলছে দুষ্কৃতি। দুষ্কৃতি শব্দের দিকে তাকান, তাহলে কি লিখবেন? এই যে মূর্ধন্য ষ কে তুলে দেন, তাহলে দুষ যোগ কি? দুষ যোগ কৃতি। তাহলে এই যে মূর্ধন্য ষ, এই মূর্ধন্য ষ এর পরিবর্তে কি করবেন? এই মূর্ধন্য ষ এর পরিবর্তে বিসর্গ দিবেন। তাহলে 300 যুক্ত র রেফ ওকার, এগুলো যদি পান, এগুলোকে তুলে দেন, তুলে দিয়ে সে জায়গায় বিসর্গ বসান। তাহলে এবার আসেন, এবার আসেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি। কিছু শব্দ আছে, কিছু শব্দ আছে, দেখেন কিছু শব্দ যেমন নিরস আছে, নিরন্ধ,
নিরন্ধ আছে নিরোগ, নিরোগ আছে চক্ষুরোগ, চক্ষুরোগ। লক্ষ্য করবেন এই যে আমরা জানি যে নি একটা উপসর্গ বা নির একটা উপসর্গ। এই নি বা নির বানানটা কি? নির বানানটা নয় ঋষিকার, নয় ঋষিকার, নয় দীর্ঘইকার না। তাহলে এর শব্দগুলোর দিকে তাকান, নয় দীর্ঘিকার আছে। এই শব্দগুলোর দিকে তাকান, নয় দীর্ঘইকার, নয় দীর্ঘইকার। ওকে, এবার দেখেন চক্ষু। আমরা জানি কি চক্ষু বানানটা কি আছে? এই যুক্ত বর্ণ, এই যে ক্ষীয়, এই ক্ষীয়র সাথে রস্যকার হয়, কখনো দীর্ঘকার হয় না। কিন্তু এই শব্দগুলোতে একটু ব্যতিক্রম ঘটেছে, একটু ব্যত্যয় ঘটেছে, দীর্ঘইকার আছে। আপনি যখন এই দীর্ঘ বর্ণকে অর্থাৎ এই নয় দীর্ঘিকারে নয় ঋষিকার যখন করতে যাবেন, তখন এই যে র আছে শব্দের মাঝে, এই রটাকে আপনি কখনো তুলে দিতে পারবেন না। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি, এই দীর্ঘইকারটাকে আপনি রস্বইকার করবেন, এই র এর পরিবর্তে আপনি বিসর্গ দিবেন, তাহলে এখানে কি অস হবে? অস হবে না, এই জায়গাতে রসই হবে। অর্থাৎ র এর পরিবর্তে আপনি বিসর্গ দিলেও র কে তুলতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে এগুলো দীর্ঘ বর্ণ, এগুলো দীর্ঘ বর্ণ। অর্থাৎ এই যে এগুলো দীর্ঘ বর্ণ, এই দীর্ঘ বর্ণটাকে যখন আপনি হ্রস্ববর্ণ করবেন তখন আপনি তুলতে পারবেন না, র কে আপনি তুলতে পারবেন না। একইভাবে দেখেন নিরন্ধ, নিরন্ধটা কি হবে? নিযোগ কি? নিযোগ রন্ধ, নির্যোগ রন্ধ, নিরন্ধ। দেখেন নিরোগ, তাহলে কি হবে? নির্যোগ কি? নির্যোগ রোগ, নিরোগ। দেখেন চক্ষু রোগ, তাহলে চক্ষুযোগ কি? চক্ষুযোগ রোগ। অর্থাৎ এগুলো সবগুলো বিসর্গ সন্ধি, তাহলে এইগুলো সব বিসর্গ সন্ধি। এবার আপনি আসেন, এখানে অপশন কি কি আছে দেখেন। পাত্রুথান, লক্ষ্য করেন পাত্রুথান শব্দের মাঝে র আছে, র আছে, তাহলে র পর্যন্ত আপনি লিখেন পাত। এবার দেখেন এই যে র, র লিখেন, ওকে র লিখলেন, র সাথে রসুকার ছিল, রসুটাকে আপনি ওই পাশে দিলেন, তাহলে উথান। ওকে ফাইন। এবারে র এর পরিবর্তে আপনি এখানে বিসর্গ দেন, অর্থাৎ এটা বিসর্গ সন্ধি। দেখেন নিরস, নিরসটা কি হবে? এই যে একটু আগে দেখালাম, নিযোগ রস, নিরস। দেখেন ভাস্কর, এই যে সযুক্ত অবস্থায় আছে, তাহলে কি হবে? ভাস যোগ কর, ভাস্কর। এবার দেখেন সংলাপ, এই সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শব্দের মাঝে যদি অনুস্বার থাকে সমান লিখতে হয় ম হসন্ত, অনুস্বার থাকলে লিখতে হয় ম হসন্ত, তাহলে এটা কি হবে? এটা হবে সংযোগ লাভ, সংলাপ। এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, সুতরাং উত্তর গ। তাহলে 25 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 25 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 25 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 25 নম্বর উত্তর হবে গ। ওকে, বুঝেছেন? সবাই বুঝেছেন? কমেন্ট করবেন বুঝেছেন কিনা, বুঝেছেন কিনা। ক্লাসটি শেয়ার হচ্ছে না, আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন, অনেকে যুক্ত আছেন কিন্তু ক্লাসটি শেয়ার করছেন না। একটু প্লিজ ক্লাসটি শেয়ার করবেন, প্লিজ ক্লাসটি শেয়ার করবেন। সবাই বুঝেছেন? ওকে, তাহলে যদি বুঝে থাকেন, আপনারা দুইটা শব্দের সন্ধি বিচ্ছেদ করবেন। একটা হচ্ছে পরিষ্কার, পরিষ্কার, আর একটা হচ্ছে পুরস্কার। এই দুইটা শব্দের সন্ধি বিচ্ছেদ করবেন। পরিষ্কার আর পুরস্কার, এই দুইটা শব্দের সন্ধি বিচ্ছেদ করবেন। পরিষ্কার এবং পুরস্কার, এই দুইটা শব্দের সন্ধি বিচ্ছেদ করবেন ঝটপট। পরিষ্কার, পুরস্কার, এই দুইটা শব্দের সন্ধি বিচ্ছেদ করবেন ঝটপট। ঠিক আছে, ঝটপট এই দুইটা শব্দের সন্ধি বিচ্ছেদ করবেন, পুরস্কার এবং পরিষ্কার। ধন্যবাদ, সবাই বুঝেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আসেন আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। 26 নম্বর, জাত্যভিমান শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে। জাত্যভিমান শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? জাত্যভিমান, দেখেন শব্দের মাঝে জফলা পেয়েছি, শব্দের মাঝে জ বা জফলা অথবা ব ফলা, যখন পাবেন, এই জ বা জফলা যার সাথে থাকবে, জ বা জফলা যার সাথে থাকবে, সেই বর্ণটির সাথে আপনি জ বা জফলারে রস্বইকার বানাবেন, আর ব ফলারে বানাবেন কি? রস্যুকার বানাবেন, রস্যুকার। দেখেন কিভাবে বলছি, স্বাগত, স্বাগত। তাহলে এই ব ফলাটা কার সাথে আছে? এই দন্ত স্বয়ের সাথে আছে, তাহলে দন্ত স্বয়ের সাথে আপনি কি করবেন? রস্যুকার দেবেন, ব ফলাটারে রস্যুকার বানিয়ে দিবেন, দিলেন। এরপরে কি আছে? আকার, এই আকারটারে আ বানালেন, আ গ তো, সুযোগ আগত, স্বাগত।
এবার দেখেন জফলা দিয়ে বলছি কি, বলছি প্রত্যেক, প্রত্যেক কার সাথে জফলাটা আছে, তয়ের সাথে আছে, তয়ের সাথে, তাহলে তয়ের সাথে কি করবেন, রস্বইকার দিবেন। এরপরে দেখেন এ কার আছে, এ কারটারে এ বানান, আর এই যে ক, এ ক, এক, প্রতি যোগ এক সমান কি, প্রত্যেক। ওকে ফাইন, যদি এতটুকু বোঝেন তাহলে এবার জাত্যভিমানটাও পারবেন। জাত্যভিমান দেখেন এই যে জফলা কার সাথে আছে, তয়ের সাথে আছে, তাহলে তয়ের সাথে একটা রস্বইকার দিয়ে দেন, জাতি হয়ে গেল। এবার দেখেন যে তয়ে জফলা এর সাথে কোনো কার আছে, কোনো কার নেই। যখন কোনো কার পাবেন না তখন মনে করবেন যে এর সাথে কি আছে, কোনো কার নেই মানে অ আছে, সে অটাকে ওই পাশে লিখবেন এবং বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখে ফেলবেন, অভিমান। তাহলে জাতি যোগ অভিমান সমান কি, জাত্যভিমান। তাহলে কি হবে, উত্তর হবে ক, জাতি যোগ অভিমান সমান জাত্যভিমান। জাতি যোগ অভিমান সমান কি, জাত্যভিমান। জাতি যোগ অভিমান সমান কি, জাত্যভিমান। ওকে ক্লিয়ার। এবার আসেন, আপনারা একটা ভুল করেছেন, ভুলটা কি, ভুলটা হচ্ছে এই রকম, দেখেন লক্ষ্য করেন, এই যে এই প্রশ্নটা পরিষ্কার, এই পরিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ করেছেন এই রকম, পরিষ্কার, পরিষ্কার, আর পুরস্কার শব্দের সন্ধি বিচ্ছেদ করেছেন কি, পুরস্কার, এই রকম। হ্যাঁ, এই পুরস্কার শব্দের সন্ধি বিচ্ছেদ ঠিক আছে, কিন্তু এই পরিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ ঠিক নাই। পুরস্কার শব্দের সন্ধি, পরিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ ঠিক নাই, এটা হবে না। পরিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কি, পরিযোগকার, পরিযোগকার, পরিষ্কার পরিযোগকার। মনে রাখবেন পরিমণি আর সম উপসর্গের সাথে, পরিমণি, পরিমণি এবং তার ভাই, ভাইয়ের নাম কি সম, এই পরি এবং সম এই দুইটা উপসর্গের সাথে, এই দুইটা উপসর্গের সাথে যখন ক্রি, কর বা কৃত, হ্যাঁ, বা করণ এই টাইপের শব্দ, এক কথায়, এক কথায় এই ক্রি কিদন্ত পদ, এই ক্রি যুক্ত, ক্রি বা কর যুক্ত, আমি এটা লিখি, ক্রি বা কর যদি যুক্ত হয়, ক্রি বা কর এটা যদি যুক্ত হয়, তাহলে এই যুক্ত মানে এই যে এটা যদি যুক্ত হয় তাহলে সেখানে একটা দন্ত স অথবা মূর্ধন্য স আসে। অর্থাৎ এই কয়ের সাথে একটা দন্ত স অথবা মূর্ধন্য স যুক্ত হয়, একটা দন্ত স অথবা মূর্ধন্য স যুক্ত হয়। কেমন, লক্ষ্য করেন, এই পরি শব্দের সাথে যদি আপনি কার যুক্ত করেন, পরিযোগ কার, তখন সেটা হয়ে যাবে পরিষ্কার, পরিষ্কার। এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন শব্দ সন্ধি, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি এটা। পরিযোগ কার, পরিষ্কার, পরিযোগকরণ, পরিযোগকরণ সমান কি, পরিষ্করণ, পরিষ্করণ, পরিষ্করণ। মনে রাখবেন পরির সাথে যদি পরিমণের, পরিমণের সাথে কি বসবে, মূর্ধন্য স, আর সম উপসর্গের সাথে বসবে কি, দন্ত স, এটা বসবে। ওকে, পরিযোগকরণ সমান কি, পরিষ্করণ। পরিযোগকৃত, পরিযোগকৃত সমান কি হবে, পরিযোগকৃত সমান হবে পরিষ্কৃত, পরিষ্কৃত। ওকে, এবার আসেন সমের সাথে যদি বসে সংযোগ কার সমান কি, সমান হবে ম, সমান এই ম হসন্ত মানে কি, অনুসার, ঠিক আছে, হবে সংস্কার, সংস্কার, সমের সাথে দন্ত স বসে, সংস্কার। তারপরে কি, সংযোগ কি, করণ, তাহলে কি হবে সংস্করণ, সংস্করণ, সংস্করণ। আর যদি সম উপসর্গের সাথে দেখেন যদি কৃত বসে তাহলে কি হবে, হবে সংস্কৃত। অর্থাৎ এই জায়গাতে আপনি এই স বা মূর্ধন্য স বা দন্ত স, এই দুটা স, এই মূর্ধন্য স বা দন্ত স এই দুটার পরিবর্তে আপনি বিসর্গ বসাতে পারবেন না, পারবেন না। এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। কথা কি বুঝেছেন আমার, বুঝেছেন, বুঝেছেন? হ্যাঁ, নিপাতনের সিদ্ধ আর বিশেষ নিয়মে সাধিত আলাদা। ওকে, আচ্ছা আসেন পরের কোশ্চেনে আমরা চলে যাই। 27 নম্বর বলেছে কি, প্রযোগ র সমান কি হবে, এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? 27 নম্বর শব্দের কোশ্চেনের সন্ধি বিচ্ছেদটা কি হবে বলেন? আপনারা খাবেন? ঢেলে দেব, ঢেলে দেব?
ওকে, আসেন পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। পোর শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? পোর, পোর শব্দের সন্ধি বিচ্ছেদ কি দেখেন। আমরা যদি দেখি এই রকম, তাই না, এই রকম শব্দটি এই রকম। ওকে, দেখেন শব্দের মাঝে কি আছে, শব্দের মাঝে কি আছে দেখেন। হ্যাঁ, শব্দের মাঝে কি আছে দেখেন, শব্দের মাঝে ঔকার আছে, ঔকার। আপনি যদি শব্দের মাঝে কখনো ঔকার দেখেন, সে ঔকারটারে প্লাসের ওই পাশে নিয়ে যাবেন। এখানে আগের শব্দ, এখানে পরের শব্দ, প্লাসের ওই পাশে নিয়ে যে সেটারে ও বানাবেন বা ও বানাবেন, ও বানাবেন বা ও বানাবেন। দেখেন আমি একটা শব্দ লিখেছি বনৌষধ, কি লিখেছি? বনৌষধ, বনৌষধ, বনৌষধ। দেখেন এই বনৌষধের শব্দের দিকে তাকান, তাহলে কি হচ্ছে, এই শব্দটারে আপনি একটা কাজ করেন, এই ও কারটারে প্লাসের ওই পাশে নিয়ে যান, ও কারটারে প্লাসের ওই পাশে নিয়ে যাবেন। এই ও কার সমান লিখতে হবে ও অথবা ও, দুইটার একটা হবে, তাহলে ও অথবা ও হয়ে যাবে এই ও কারটা। আর ওই পাশে বাকি দিক কি থাকছে, ও কারের পরে বাকি কি থাকছে দেখেন, এই সদ থাকতেছে, সদ, সদ হ সদ। ওকে ফাইন, এবার আসেন দেখেন এই পাশে কি থাকে, এই পাশে থাকে বন। এখন মনে রাখবেন, আপনি যদি কোনো স্বরবর্ণরে, কোনো কারকে, আপনি যদি কোনো কার বর্ণকে, কোনো কার বর্ণকে যদি আপনি প্লাসের ওই পাশে নিয়ে চলে যান, প্লাসের এই পাশে নিয়ে চলে যান, তাহলে এই পাশের যে শেষ যে বর্ণটা থাকে সেই বর্ণটার সাথে একটা অ বা আ যুক্ত করতে হবে, এর বেশি কিছু না, একটা অ বা আ। তাহলে আপনি দেখেন এই যে এদিকে লক্ষ্য করেন, বলছি যে এই যে এর শেষ এই ওকারটা কার সাথে আছে? দন্তনার সাথে। এখন যদি আপনি অযুক্ত করেন তাহলে হবে বন, আর যদি আ যুক্ত করেন তাহলে হবে বনা। এবার আপনি বলেন বন হবে না বনা হবে? নিশ্চয় বন হবে। দেখেন আরেকটা শব্দ আমি লিখছি মহৌষধ, দেখেন মহৌষধ, তাহলে এখানে ওকার আছে, এই ওকারটারে আপনি প্লাসের ওই পাশে ও বা ও বানান, বাকি কি আছে? সৎ, তাহলে সৎটুকু লিখেন, লিখলেন। এবার এই পাশে কি থাকে দেখেন, এই পাশে থাকে মহ। এখন আপনি বলেন শব্দটা মহ না মহা? নিশ্চয় মহা, মহ হয় না, অর্থাৎ বানান এখানে মহ, মহ নিবে না, নিবে মহা। তাহলে মহাযোগ ঔষধ না ঔষধ? বানান ঔ নেয়, তাই ঔ হবে ঔষধ। বানান ও নেয়, তাই ঔ নেয়, এই জন্য হবে ঔষধ। দেখেন একটা শব্দ লিখলাম জলৌকা, তাহলে এই যে ঔকা, এই ও মানে ওটা, এই ওটা ওই পাশে নেন, ও বা ও, বাকি কি থাকে কয়াকারে কা। আর এই পাশে কি থাকে, এই পাশে থাকে জল। এখন আপনি বলেন তো জল হবে না জলা হবে? জলা হবে না, হবে জল। এই জন্য জল যোগ ঔকা না, শব্দটা হচ্ছে ওকা, ওকা, ওকা মানে যোগ। জল যোগ ওকা সমান জলৌকা। ওকে, এবারে দেখেন লক্ষ্য করেন, এই যে জল যোগ ওকা সমান জলৌকা, বন যোগ ঔষধ সমান বনৌষধ, দেখেন মহাযোগ ঔষধ সমান মহৌষধ, মহৌষধ। ওকে, তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি শব্দের মাঝে যদি ঔকার থাকে তাহলে ঔকারটা ও অথবা ও হতে পারে, অন্য কিছু হতে পারে না। তাহলে এই দিকে তাকান, এই পোর, এই পোর শব্দটার দিকে তাকান, এই পোর শব্দ দেখেন তো, এই যে ওকারটা কার পরে আছে? এই পয়ের ফলা, এর পরে আছে কি এই ওকারটা, এই ওকারটা তারপরে আছে। যদি তার পরে থাকে তাহলে এই ও কারটারে আপনি প্লাসের ওই পাশে নিয়ে যান, ওই পাশে নিয়ে গেলে ও বা ও হবে, দুইটার একটা হবে, আর বাকি কি থাকে ধয় বিন্দু র, তাহলে এই রকম। তাহলে এই পাশে কি থাকে? এই পাশে থাকে প্রো। এখন বলেন তো প্রো হয় না প্রা হয়? নিশ্চয় প্রো হয়, প্রা হয় না, কারণ এটা একটা উপসর্গ। অর্থাৎ এইটার সন্ধি বিচ্ছেদ এইটার মতো করে এইরকম হবার কথা ছিল, প্রো যোগ ওর বা ওর, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হয়নি। হয়েছে কি? হয়েছে এরকম প্রযোগ ওর, এইরকম হয়েছে। দেখেন তো এইরকম হলে কি সেটা নিয়ম মেনেছে? নিয়ম মেনেছে কি বলেন? নিয়ম মেনেছে কি বলেন? সে কি কোনো নিয়ম মেনেছে তাহলে? আর দেখেন তো সে নিয়ম মেনেছে? সে নিয়ম মানেনি, এই জন্য সে হচ্ছে নিপাতনে সিদ্ধ, অর্থাৎ উত্তর হবে ক। এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ হচ্ছে এটি। ওকে,
আসেন পরের প্রশ্ন 28 নম্বর। 28 নম্বর শব্দটির দিকে তাকান, প্রশ্নটির দিকে তাকান, বলছে উপর্যুক্ত এর সন্ধি বিচ্ছেদ কি? উপর্যুক্ত এটির সন্ধি বিচ্ছেদ কি? উপর্যুক্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? দেখেন উপর্যুক্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? লক্ষ্য করেন এটা সন্ধি বিচ্ছেদ কি হবে। দেখেন আমি আপনাদেরকে একটু আগে বললাম শব্দের মধ্যে যদি জ বা জফলা থাকে, জ বা জফলা যদি থাকে তাকে তুলে দিয়ে রস্বইকার বানাতে হয়। এই জ বা জফলা যার সাথে যুক্ত থাকবে রস্বইকারটা তার সাথে হবে। দেখেন লক্ষ্য করেন এখানে যে শব্দটা আছে উপর্যুক্ত, এই যে জ আছে শব্দের মাঝে জ, এই জটা কার সাথে আছে? এই রেফের পরে আছে রেফ। এই রেফ জ মানে জয়ের উপরে রেফ মানে র, র এর সাথে জ যুক্ত অবস্থায় আছে। যুক্ত অবস্থায় থাকে তাহলে এই জটারে যদি আপনি রস্বইকার করেন, এই রস্বইকারটা মূলত কার সাথে যুক্ত হবে? র এর সাথে যুক্ত হবে, র র এর সাথে যুক্ত হবে। তাহলে এই জায়গাতে কি হবে? রসু প, এই যে রেফ, এই রেফ মানে কি র, এই র এর সাথে যুক্ত হবে কি অন্তস্থ, ওই জটা ফলা হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে। ওকে উপরি। এরপরে কি থাকে দেখেন এই যে জ, এই জয়ের সাথে একটা রসুকার ছিল, এই রসুকারটা এই পাশে নেন, তারপরে যা আছে তাই উপরি যোগ উক্ত। এখন দেখেন উপরি যোগ উক্ত কোথায় আছে? খতে আছে। তাহলে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? 28 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। বুঝলেন কিনা? আরমান খান উপর যোগ উক্ত না উপরি যোগ উক্ত? ইনশাআল্লাহ হাসি মধু ইনশাআল্লাহ হবে নেক্সট ক্লাসে। ওকে আসেন পরের যে কোশ্চেনটা, অন্তরীপ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্তরীপ, অন্তরীপ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখেন একটু আগে আমি আপনাদেরকে বিসর্গ সন্ধি পড়িয়েছি। বিসর্গ সন্ধি শব্দের মাঝে র রেফ ও কার 300 যুক্ত যদি পাই তাহলে কি করব? তুলে দিব, দিয়ে বিসর্গ বসাবো। তাহলে এই শব্দটির মাঝে দেখেন র আছে, তাহলে র পর্যন্ত লিখি অন্তর। এই র এর সাথে কি যুক্ত আছে? দীর্ঘই যুক্ত আছে, দীর্ঘই প ইপ। এই রটাকে তুলে দিয়ে কি বসাবো? বিসর্গ বসাবো। তাহলে অন্তর যোগ কি? ইপ। অন্তর যোগ ইপ সমান কি? অন্তরীপ। তাহলে অন্তর যোগ ইপ কোথায় আছে? এই যে বিসর্গ হবে, অর্থাৎ এইটা ঘ। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর ঘ। 29 নম্বরের সঠিক উত্তর ঘ। সঠিক উত্তর ঘ। ওকে আসেন পরেরটা দেখি, লক্ষ্য করি। 30 নম্বর প্রশ্ন বলছে অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ। সেম প্যাটার্ন, শব্দের মাঝে কি আছে? র আছে। ওকে র পর্যন্ত লিখি অহর। র এর সাথে কোনো কার নাই, কার নাই মানে অ আছে, মনে রাখবেন কার নেই মানে কি আছে? অ আছে। অ আর এই যে হ, তাহলে এই রটারে তুলে দেন, তুলে দিয়ে কি বসান? বিসর্গ বসান। অহ যোগ অহ। তাহলে সঠিক উত্তর এইটা কোথায় আছে? অহ যোগ অহ, এই যে কতে আছে অহ যোগ অহ, অহর যোগ অহ। ঠিক আছে, তাহলে 30 নম্বর সঠিক উত্তর ক। এরপরে আসেন 31 নম্বর, বলেছে উচ্ছিষ্ট শব্দের সন্ধিসাধিত রূপ কোনটি? উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট শব্দের সন্ধিসাধিত শব্দ কোনটি? দেখেন উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট শব্দে কি আছে দেখেন এই রকম, অর্থাৎ শব্দের মাঝে একটা যুক্ত অবস্থায় আছে চ ছ, চ ছ, চ ছ। মনে রাখবেন চ ছ যদি যুক্ত অবস্থায় থাকে, শুধু চ ছ না, শুধু চ ছ না, চয়ে চয়ে, চয়ে চয়ে, চয়ে ছয়ে, ডয়ে ডয়ে, ডয়ে ঢয়ে, হ্যাঁ, লয়ে লয়ে, তয়ে তয়ে, যুক্ত বর্ণ। বা যদি আমি বলি জয়ে জয়ে, জয়ে ঝয়ে, দেখেন যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণগুলোর ক্ষেত্রে মনে রাখবেন প্রথম যে বর্ণটা আছে দেখেন চয়ে চয়ে, অর্থাৎ প্রথম বর্ণ চ, চয়ে ছয়ে প্রথম বর্ণ চ, দেখেন জয়ে জয়ে প্রথম বর্ণ জ, জয়ে ঝয়ে প্রথম বর্ণ জ। অর্থাৎ প্রথম বর্ণটাকে আপনি তুলে দিবেন, এই প্রথম বর্ণটাকে তুলে দিয়ে খণ্ড ত অথবা দ হসন্ত বসাবেন, পরের বর্ণটা ঠিক থাকবে। যেমন দেখেন একটা শব্দ লিখলাম উচ্চারণ, এই উচ্চারণ শব্দের দিকে তাকান, প্রথম চ তুলে দেন, তুলে দিয়ে খণ্ডত বসান উত, তারপরে কি আছে চ, এই চ আকার র দন্তন্য মূর্ধন্য চারণ, উদ যোগ চারণ সমান উচ্চারণ। দেখেন বলছি বিপদ জাল, বিপদ জাল, দেখেন বিপদ জাল, লক্ষ্য করেন বিপদ জাল। তাহলে বিপদ জাল শব্দের দিকে তাকান,
প্রথম যা তুলে দেন, তুলে দিয়ে দ হসন্ত বসান। বিপদ, আমরা জানি বিপদ বানানে দ হসন্ত হয়, বানান অনুযায়ী নিবে, ঠিক আছে। তারপরে দেখেন বাকি কি থাকে, বাকি থাকে জাল। বিপদ যোগ জাল সমান কি, বিপদ জাল। তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি প্রথম যে বর্ণটি আছে সেই বর্ণটিকে আমি তুলে দিব, তুলে দিয়ে কি বসাবো, তার পরিবর্তে আমি বসাবো কি, খণ্ড ত অথবা দ হসন্ত, অর্থাৎ বানান যেটা নিবে আমি সেটাই বসাবো। ক্লিয়ার, আমার কথা বুঝেছেন? যেমন দেখেন একটা শব্দ লিখছে উচ্ছেদ, উচ্ছেদ, তাহলে উচ্ছেদ শব্দে কি হবে, উত যোগ ছেদ, উত যোগ ছেদ। তাহলে প্রথম চকে তুলে দিলাম, তুলে দিয়ে খণ্ডতে বসালাম, আর পরের ছটা ঠিক রাখলাম, 6 × 10 ছেদ, উচ্ছেদ, ঠিক আছে, এরকম হচ্ছে। ওকে, তাহলে এই এতটুকু নিশ্চয় আপনারা বুঝেছেন। কিন্তু এইখানে একটা কথা আছে, ছোট্ট একটা কথা আছে। কথাটা কি দেখেন, যদি চ ছ থাকে, চ ছ, এইটাতে একটু ঝামেলা আছে। এটাতে 3 ধরনের বিষয় দেখা যায়, 3 ধরনের ব্যাপার একটু লক্ষ্য করা যায়। 3 ধরনের মধ্যে একটা হচ্ছে এই চ ছ সমান প্রথমটা খণ্ডত হয়, পরের ছটা ছয়ই থাকে। দ্বিতীয় আরেকটা বিষয় দেখা যায়, চ ছয়ের ক্ষেত্রে প্রথম চটা উঠে যায়, প্রথম চয়ের পরিবর্তে কিচ্ছু বসে না, পরের ছটা ঠিক থাকে। তৃতীয় ব্যাপারটার মধ্যে কি হয়, তৃতীয় ব্যাপারটার মধ্যে প্রথম চ উঠে যে খণ্ডত হয় কোনো ব্যাপার না, কিন্তু পরের ছটা তালবস্য হয়ে যায়। অর্থাৎ এখানে 3 ধরনের ঘটনা ঘটে। এই 3 ধরনের ঘটনাটা সম্পূর্ণ বানানের উপরে নির্ভর করে। কেমন দেখেন, আপনাকে আমি বলছি উচ্ছেদ, এই উচ্ছেদ শব্দের দিকে তাকান, উত যোগ ছেদ হচ্ছে, উত যোগ ছেদ, ওকে ফাইন, উচ্ছেদ। এবার দেখেন একটা শব্দ লিখছি আচ্ছাদন, আচ্ছাদন, দেখেন এখানে কি হচ্ছে, আযোগ ছাদন হচ্ছে, আযোগ ছাদন। এবার দেখেন তৃতীয় ব্যাপারটা লিখছি কি, তৃতীয় ব্যাপারটা লিখছি উশৃঙ্খল, উশৃঙ্খল, উশৃঙ্খল। লক্ষ্য করেন উশৃঙ্খল শব্দে কি হচ্ছে, উত যোগ শৃঙ্খল হচ্ছে, শৃঙ্খল, শৃঙ্খল। এখন কথা হলো দেখেন, এই প্রথমটাতে আমি 1 নম্বরের নিয়ম অ্যাপ্লাই করেছি, দ্বিতীয়টাতে আমি 2 নম্বরের নিয়ম অ্যাপ্লাই করেছি, তৃতীয়টাতে আমি 3 নম্বরের নিয়ম অ্যাপ্লাই করেছি। 3টা নিয়ম এখানে আমি, 3টা উদাহরণ আমি 3টা নিয়ম অ্যাপ্লাই করেছি, 3টা। এখন কথা হলো কোথায় কোনটা লিখবো। দেখেন আমি যদি এখানে খণ্ডতকে বাদ দেই, উচ্ছেদ এই শব্দটাকে যদি আমি, এই যে উচ্ছেদ এই শব্দটাতে আমি যদি 2 নম্বর নিয়ম অ্যাপ্লাই করি, অর্থাৎ প্রথম চকে তুলে দিব, তার পরিবর্তে কিছু বসাবো না, তাহলে শব্দটা হয়ে যাবে উ যোগ ছেদ। দেখেন উ বলে কোনো শব্দ নাই, একটা শব্দ আছে সেটা উত, একটা উপসর্গ। অর্থাৎ এই জায়গাতে আমি অর্থের দিক থেকে বা শাব্দিক প্রাধান্য দিতে যে আমি এখানে আমি খণ্ডত বসাচ্ছি। তো দেখেন আমি যদি আচ্ছাদন শব্দের দিকে তাকাই, আচ্ছাদন, এই আচ্ছাদন শব্দের দিকে যদি দেখি, দেখবেন এই চটাকে তুলে দিয়ে যদি আমি খণ্ডত বসাই তাহলে হবে আত যোগ সাধন। দেখেন আত বলে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে কি, সরেয়া, আশুবিনী, আ একটা উপসর্গ। অর্থাৎ এই জায়গাতে আত বলে হবে না, হবে আ, কারণ আ একটা কি, উপসর্গ, আ একটা কি, উপসর্গ, আ একটা উপসর্গ। এখানে আমি আরেকটা শব্দ লিখতে পারি, বলছি পরিচ্ছেদ, পরিচ্ছেদ শব্দের দিকে তাকান, এই যে পরিচ্ছেদ, তাহলে এই যে চ ছ, আমি এই চয়ের পরিবর্তে যদি পরিত বসাই, পরিত যোগ ছেদ হবে না। কেন হবে না, পরিত বলে কোনো শব্দ নেই, শব্দটা হচ্ছে পরি, এই পরি একটা উপসর্গ, তৎসম একটা উপসর্গ। সুতরাং আমাকে এই দিকটা লক্ষ্য করতে হবে, এই দিকটা লক্ষ্য করতে হবে। এবার আসেন আমি যদি এই উশৃঙ্খল শব্দটাকে যদি আমি এই 1 নম্বর নিয়মে অ্যাপ্লাই করতে চাই বা 2 নম্বর নিয়মে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। আমি লিখছি উশৃঙ্খল, উশৃঙ্খল, উশৃঙ্খল শব্দের দিকে তাকান, তাহলে আমি যদি প্রথম চরটাকে এই 2 নম্বর নিয়মে যদি তুলে দিই, তাহলে কি হবে, উ যোগ কি, উ যোগ হবে শৃঙ্খল, উ যোগ শৃঙ্খল। এবার আপনি বলেন তো এই উ বলে কোনো শব্দ আছে, নাই, শব্দটা হচ্ছে উত, তাহলে উত দিতে হবে, ওকে ফাইন। এবার আসেন এই শৃঙ্খল বানানটা কোনোদিন আপনি এরকম ভাবে দেখবেন না, কোনোদিন আপনি এরকম ভাবে দেখবেন না। আপনি দেখবেন কি, শৃঙ্খল বানানটা লিখে আছে তালবস্য দিয়ে, শৃঙ্খল, অর্থাৎ পুরোটাই বানানের উপরে নির্ভরশীল, অর্থাৎ পুরোটাই বানানের উপর নির্ভরশীল। আপনি বানানকে আগে প্রাধান্য দিবেন, বানান যেটা বলবে সেটাই সন্ধি হবে, বানান ছাড়া হবে না। আর মনে রাখবেন সন্ধিতে অবশ্যই পরিচিত, অর্থপূর্ণ, অর্থযুক্ত শব্দ থাকবে। আর অর্থযুক্ত শব্দ যদি না থাকে তাহলে অবশ্যই শব্দটি উপসর্গ হবে, নয়তো প্রত্যয় হবে, এর বাহিরে কিছু না, এর বাহিরে কিছু হবে না, এর বাহিরে কিছু হবে না, হবে না, হবে না। এবার আসেন পরের বিষয়টা লক্ষ্য করেন, আমি এই 3 নম্বর নিয়মটা আরো কিছু শব্দ দেখাই, উচ্ছ্বাস, তাহলে উচ্ছ্বাস কি হবে দেখেন, উদ্যোগ কি, উদ্যোগ শ্বাস। আপনি কখনো দেখেছেন এই শ্বাস বানানটা এরকম, আপনি কখনো শ্বাস বানান এরকম লিখতে দেখেছেন, এরকম দেখেননি, অর্থাৎ এরকম হবে না শ্বাস বানান। বলছে কি উচ্ছিষ্ট, 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 দেখেন এই উচ্ছিষ্ট আপনি কখনো দেখেছেন,
উদ্যোগ এই যে সৃষ্ট, সৃষ্ট বানানটা এরকম, আপনি কি কখনো দেখেছেন সৃষ্ট বানান এরকম? আপনি দেখেননি, যেহেতু দেখেননি সুতরাং এটা হবে না। তাহলে আমাদের এই যে কত নম্বর প্রশ্নটি ছিল, 31 নম্বর প্রশ্নের উত্তরটা তাহলে হবে কি উদ্যোগ সৃষ্ট, এই যে খ নম্বরটা অপশন। তাহলে 31 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? 31 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে কি খ। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে কি খ নম্বর হবে। 31-এর উত্তর হবে খ, 31-এর উত্তর হবে খ, 31-এর উত্তর হবে খ। বলেন বুঝলেন কিনা? বুঝেছেন? বুঝেছেন? সবাই বুঝেছেন? নিশ্চয় বুঝেছেন। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন। 32 নম্বর বলেছে সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ। আচ্ছা, এটা এই পাশে চলে আসছে, যাই হোক ব্যাপার না। একটু দেখেন, সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ, সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ কোনটি? দেখেন, অতিযোগ অধিক সমান কি অত্যাধিক। দেখেন, অত্যাধিক শব্দ যদি এইটা যদি শব্দ হয়, অত্যাধিক এটা যদি হয়, তাহলে এই যে জফলা, জফলা সমান কি হবে রস্বইকার, তারপরে কি আছে আকার, আধিক। এখন আপনি বলেন শব্দটা আধিক না অধিক? যদি শব্দটা আধিক না হয় অধিক হয়, তাহলে এই যে শব্দটি হবে এইরকম অত্যধিক, শব্দটি অত্যধিক হবে, অত্যাধিক হবে না, অর্থাৎ এটা ভুল, এটা ভুল, এটা ভুল। এবার আসেন দেখেন শরৎচন্দ্র, এখানে দেখেন শব্দটা কি আছে অষ্টযোগ বিংশ। হ্যাঁ, অষ্টযোগ বিংশ, আসলে অষ্ট না, এটা হচ্ছে অষ্টাবিংশ। হ্যাঁ, অষ্টাবিংশ, শব্দটা অষ্টাবিংশ হবে, এই জন্য ভুল। এরপরে আসেন দেখেন শরৎচন্দ্র, দেখেন শরৎ, শরৎ যোগ চন্দ্র, অর্থাৎ এই যে দেখেন চ চ থাকলে, চয়ে চয়ে থাকলে প্রথম চকে তুলে দিয়ে কি করতে হয় খণ্ডতা করতে হয়, তাহলে খণ্ডতা যদি করি তাহলে শরৎ যোগ চন্দ্র হয়, অর্থাৎ এইটা সঠিক, এটাই সঠিক। এরপর দেখেন পরপর, পরপর না পরপর হয় না, এখানে বিসর্গ হবে, আর এখানে কি হবে এখানে হবে পরস্পর, 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 অর্থাৎ এইটাই তখন ঠিক, অর্থাৎ এই জায়গাতে এই তিনটা ভুল, সঠিক হচ্ছে গ। তাহলে সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ কোনটি? সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ গ। সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ ঘ, সরি গ, সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ গ। আর আমরা যেটা দেখি, আমরা দেখি শরৎচন্দ্র এইভাবে লেখা। শোনেন, ব্যক্তির নামের ক্ষেত্রে কোনো নিয়ম খাটবে না। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই ব্যক্তির নামের ক্ষেত্রে যেভাবেই লিখুক সেভাবেই সঠিক, যেভাবেই লিখুক সেভাবেই সঠিক, ব্যক্তির নামের ক্ষেত্রে হবে না, কাউন্ট হবে না। ওকে, এবারে আসেন 33 নম্বর, বলছে পিত্রাদেশ। পিত্রাদেশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পিত্রাদেশ, মনে রাখবেন শব্দের মাঝে যদি তয় রফলা থাকে, পিত্রা মাত্রা, হ্যাঁ, বা ভাত্রাদেশ এরকম যদি থাকে, তাহলে কি করবেন? কিছু করবেন না, এই তয় রফলা যেটা আছে এই তয় রফলার ত্রি বানাবেন, ত্রি বানাবেন। আর এর সাথে যদি কোনো কার থাকে, কারটাকে প্লাসের ওই পাশে নিয়ে যাবেন, কার নেই মানে একটা অ নিবেন, কার না থাকলে অ, আর কার থাকলে ওই পাশে নিয়ে চলে যাবেন। তাহলে এই জায়গাতে কি হবে দেখেন পিত্রাদেশ, তাহলে তয়রফলা, তয়রফলারে কি করবেন? তয়রফলারে রিকার করবেন, তাহলে পিতৃ যোগ কি এই যে আকার, আকারটা আ হয়ে গেল, আর দয়কার তালা বসা আদেশ, পিতৃ যোগ আদেশ কোথায় আছে? এই যে ঘতে আছে। তাহলে 33 নম্বর প্রশ্নের উত্তর ঘ। 33 নম্বর প্রশ্নের উত্তর কি ঘ, পিতৃ যোগ আদেশ। আসেন 34 নম্বরটা আসেন, বলছে নিম্নের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? নিপাতনের সিদ্ধ সন্ধি, লক্ষ্য করেন এই কুলটার শব্দটার সন্ধি বিচ্ছেদ আমি সব মানে ক্লাসের শুরুতে দেখিয়েছিলাম। এটা হচ্ছে কুল যোগ অটা, কুল যোগ অটা সমান হচ্ছে কুলোটা, অর্থাৎ বানানটা হওয়ার কথা ছিল এরকম কুলাটা, কিন্তু কুলাটা হয়নি, এই জন্য এটা নিপাত নিষিদ্ধ। আর এগুলো কি হবে দেখেন সঞ্চার, এই সঞ্চার শব্দে কি আছে দেখেন ইওর সাথে চ যুক্ত আছে, যখন নাসিক্য বর্ণ নিজ বর্গের বর্ণের সাথে যখন যুক্ত থাকে, অর্থাৎ নিজ বর্গের, অর্থাৎ এই ইও যখন ইওটা যখন নিজ বর্গের, অর্থাৎ ক খ গ ঘ ও, ইওটা যখন নিজ বর্গ চ ছ জ ঝ ইও এদের সাথে যখন যুক্ত থাকে, তখন এই নাসিক্য বর্ণ সমান লিখতে হয় ম হসন্ত। কি লিখতে হয়? ম হসন্ত লিখতে হয়। তাহলে সঞ্চার, তাহলে কি হবে সংযোগ চার সমান কি সঞ্চার। দেখেন কারণ এটা ইওই চ, ঠিক আছে। গবেষণা, শব্দের প্রথম বর্ণের সাথে যদি অ বা অপ থাকে, এই অপ সমান ও লিখতে হয়,
অর্থাৎ এই যে গয়ের সাথে কোনো কার নেই মানে অ আছে, আর এই যে পরের বর্ণ ব, তাহলে অব, এই অব সমান লিখবো কি ওকার, এই ওকারটা কার সাথে দেব, প্রথম বর্ণের সাথে দেব, তাহলে প্রথম বর্ণটা কি গ, এই গয়ের সাথে দিলাম কি ওকার, তাহলে হয়ে গেল গো। এবার দেখেন এই যে একারটা আছে না, এই একারটা প্লাস এর এই পাশে এ হয়ে যাবে, তাহলে এ সোনা, গো যোগ এ সোনা সমান গবেষণা, মানে গরু খোঁজা, গো মানে গরু, এ সোনা মানে খোঁজা, গবেষণা মানে গরু খোঁজা, মানে গরুকে খুঁজবেন যেটা সেটা গবেষণা। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার, এটা স্বরসন্ধির মধ্যে পড়ে নিয়ম অনুযায়ী, ঠিক আছে। এবার দেখেন ভাবুক শব্দের প্রথম বর্ণের সাথে যদি আপ থাকে, সরে আব, আপ, আপ থাকলে সেটাকে কি করতে হয়, ঔকার করতে হয়, ঔকার। তাহলে প্রথম বর্ণ কি ভ, ভয়ের সাথে আব, আব আছে, তাহলে আপটাকে ঐকার করে দেন, ঔকার করে দেন, তাহলে ভৌ করে ভৌ। এবার দেখেন কি আছে, রস্যু আছে, এই রস্যুটা লিখলেন, তারপরে কি আছে কর, রস্যু ক উক, তাহলে ভৌ যোগ উক সমান ভাবুক, এটাও স্বরসন্ধি, অর্থাৎ এটা নিয়ম মেনে হয়েছে, এটা নিয়ম মেনে হয়েছে, এটা নিয়ম মেনে হয়েছে, এইটা শুধু নিয়ম মানেনি, এই জন্য এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। এটা কি, এইটা নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ, ক্লিয়ার। এরপরে আসেন পরেরটা 35 নম্বর, বলছে উত্থাপন। উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা, দেখেন এই উত্থাপন শব্দটা বিশেষ নিয়মে সাহিত্য সন্ধি, বিশেষ নিয়মে সাহিত্য সন্ধি, বিশেষ নিয়মে, লক্ষ্য করবেন আপনাদেরকে একটু আগে দেখিয়েছি পরি এবং সম, এই দুটো বিশেষ নিয়মে সাহিত্য ব্যঞ্জন সন্ধি। এই পরি এবং সমের সাথে এই উত্থান, এই উত উপসর্গের সাথে যখন এই যে স্থা ধাতু যুক্ত হয়, স্থা স্থা, যখন উত উপসর্গের সাথে স্থা ধাতু যুক্ত হয় তখনও সেটা বিশেষ নিয়মে সাহিত্য ব্যঞ্জন সন্ধি হয়, বিশেষ নিয়মে সাহিত্য ব্যঞ্জন সন্ধি হয়। কেমন দেখেন, এই উত শব্দের সাথে যখন আপনি স্থা ধাতু যুক্ত করবেন, স্থা, স্থা দিয়ে যেমন আছে কি স্থান, স্থা দিয়ে আছে কি স্থাপন, স্থাপন, স্থা দিয়ে আছে কি স্থাপিত। এই যে যখন এই শব্দগুলো যখন যুক্ত হবে তখন এর সাথে যে দন্ত স আছে, এই যে প্রথমে দেখেন দন্ত স, দন্ত স, দন্ত স, এই দন্ত যুক্ত এই বর্ণগুলো উঠে যাবে, এই বর্ণগুলো হারিয়ে যাবে, উঠে যাবে, লোপ পাবে, কথা বুঝেছেন, এই বর্ণগুলো লোপ পাবে, উঠে যাবে। যদি লোপ পায় তাহলে কি করবেন, এই যে খণ্ডত আর এই যে থ, কারণ কি এই স্থা, স্থা মানে কি এখানে দন্ত স, এখানে থ যুক্ত আছে, তাহলে দন্ত স যদি উঠে যায় তাহলে এই খণ্ড তটা এই থ এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এইরকম হয়ে যাবে, তাহলে কি হবে, উৎ যোগ স্থান সমান কি উত্থান, উৎ যোগ স্থাপন সমান কি উত্থাপন, উত্থাপন, উৎ যোগ স্থাপিত সমান কি উত্থাপিত, উত্থাপিত। তাহলে এইটার সন্ধি বিচ্ছেদ হবে উৎ যোগ স্থাপন, উত্থাপন, উৎ যোগ স্থাপন, উত্থাপন, উৎ যোগ স্থান উত্থান, উৎ যোগ স্থাপিত সমান উত্থাপিত। তাহলে উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, উৎ যোগ স্থাপন, সরি স্থাপন, তাহলে উৎ যোগ স্থাপন, উত্তর হবে খ, উত্তর হবে খ, উত্তর হবে খ। তাহলে 35 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে খ, 35 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে খ, 35 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে খ, 35 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে খ। আসেন পরের প্রশ্নটা দেখি, বলছি কোনটি শুদ্ধ, শুদ্ধ কোনটি দেখেন, উদ্যোগ শ্বাস, দেখেন উদ্যোগ শ্বাস হয় না, এটা হবে কি উদ্যোগ শ্বাস সমান কি উচ্ছ্বাস, উচ্ছ্বাস হয়, কারণ এটা সন্ধি বিচ্ছেদ হয় উত, প্রথম চট তুলে দিয়ে উত আর তালবসাটা হয়ে যায়, সটা হয়ে যায় তালবসা, অর্থাৎ এটা ভুল। পরেরটা দেখেন মনোযোগ ঈশা সমান কি মনীষা, তারপরে দেখেন প্রতিযোগ উস সমান কি প্রত্যুষ, প্রত্যুষ, তারপরটা দেখেন পুরোযোগ কার সমান পুরস্কার, অর্থাৎ এইটা ভুল, এইটা ভুল, প্রতিযোগ উস হয় না, প্রতিযোগ উস এইটা হয়, প্রতিযোগ উস সমান কি সমান হচ্ছে প্রত্যুষ, প্রত্যুষ, অর্থাৎ এটাই সঠিক, অর্থাৎ এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা সঠিক, নিপাতনে সিদ্ধ সন্ধি, মনস যোগ ঈশা সমান মনীষা। আসেন 37 নম্বর শব্দ, প্রশ্ন বলেছে 37 নম্বরে বলেছে কি, 37 নম্বরে বলেছে দুরূহ, দুরূহ, দুরূহ শব্দের মাঝে কি আছে, র আছে, র, র মানে কি, র মানে বিসর্গ, ওকে রকে তুলে দেন, তাহলে দূর যোগ উহ, এবারে রটাকে তুলে কি করবেন, বিসর্গ দিবেন, দু যোগ উহ, শেষ করব, দুইটা এমসিকিউ আছে, তাহলে এটা কোনটা হবে উত্তর, দেখেন এই দু যোগ উহ কোথায় আছে, এই যে দু যোগ উহ, উহ কোথায়, এই যে এইটা, সুতরাং এইটাই আমি নিতে পারবো, এছাড়া আর কিছু দেখছি না, কারণ এটা দীর্ঘকার হবে, দীর্ঘকার হবে, কিন্তু এখানে রস্যকার আছে তো ব্যাপার না, এটা এখানে আমাদের উত্তর, দু যোগ উহ, এছাড়া আর কোনোটা নেই, কোনোটা নেই। তাহলে 37 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, 37 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। আসেন পরেরটাই 38 নম্বর প্রশ্ন, বলছে হিমাচল, দেখেন শব্দের মাঝে আকার আছে না, আকারের আগ পর্যন্ত লিখেন, তাহলে কি হবে হিম, আর এই পাশে কি আছে, আকারের পরে আছে চল, এবার আপনি একটা কাজ করেন, এর সাথে আকার দেন, এর সাথে আ দেন,
তাহলে হিমা হয় না, শব্দটা হচ্ছে হিম। তাহলে হিম যোগ আচল না অচল, দেখেন আচল না, শব্দটা হচ্ছে অচল, অচল, আ নেয় না, অ নেয়। কারণ আচল যদি আপনি লিখেন তাহলে আচলের আয়ের উপরে চন্দ্রবিন্দু দিবেন। অঞ্চল থেকে এসেছে আচল, অঞ্চল থেকে এসেছে কি আচল, অঞ্চল মানে এলাকা, আচল মানে শারীর আচল, ঠিক আছে। আর এই অচলটা কি, অচলটা হচ্ছে যেটা স্থির, চলতে পারে না, যেমন পৃথিবী। হ্যাঁ, পৃথিবীর সমার্থক শব্দ কি অচল। হিমাচল, হিমাচল বলতে পর্বতকে বোঝায়। সুতরাং এখানে হবে কি হিম যোগ অচল। হিম যোগ অচল কোথায় আছে? হিম যোগ অচল ঘতে আছে। তাহলে হিম যোগ অচল সমান হিমাচল। 38 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। 38 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এবার আসেন 39 নম্বর, বলছে নিচের কোনটি স্বরসন্ধি অশুদ্ধ? কোন স্বরসন্ধি অশুদ্ধ? দেখেন পূর্ণেন্দু, পূর্ণেন্দুটা কি আছে দেখেন, এখানে লেখা আছে পূর্ণেন্দু, পূর্ণযোগ ইন্দু সমান পূর্ণেন্দু। এটা ঠিক থাকতো যদি এখানে রস্যকার হইতো। কারণ কি আমি বলেছিলাম দেখেন, শব্দের মাঝে একার থাকা মানে প্লাসের ওই পাশে যায় সেটা রস্বইকার হয়ে যাবে। রস্বইকার হয়ে গেলে এই পাশে কি হবে? ইন্দু, আর এই পাশে কি থাকবে? পূর্ণ না পূর্ণা? পূর্ণ, পূর্ণযোগ ইন্দু। কিন্তু এখানে পূর্ণযোগ ইন্দু লেখা আছে, কিন্তু এখানে পূর্ণেন্দু লেখা আছে, রস্যকার নেই, এই জন্য এটা ভুল। এরপরে আসেন, হ্যাঁ, প্রতিযোগ আগমন নিচের কোন স্বরসন্ধি অশুদ্ধ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। প্রতিযোগ আগমন সমান হবে প্রত্যাগমন, অর্থাৎ এটাও ভুল। আর এখানে অনুযোগ এসন কি হবে দেখেন, এই যে বফলা, বফলা থাকলে কি হয়? রস্যকার হয়। রস্যকার দিলাম, এই কারটার এই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলাম, তারপর যা আছে তাই। অনুযোগ এসন এটা ঠিক আছে। তারপর দেখেন তথা যোগ এব, দেখেন ওই কার থাকলে প্লাসের ওই পাশে যে সেটা এ অথবা ওই হয়। ওকে, তাহলে এব, আর এই পাশে কি থাকে? এই পাশে থাকে তথ, তথা হয় না, হয় তথা। তথা যোগ এব অর্থাৎ তথৈব, অর্থাৎ এটাও ঠিক এটাও ঠিক। কিন্তু এটা মনে হয়, এটা মনে হয় আমি যখন তুলেছিলাম সে সময় হয়তো তুল ভুল হয়েছে, এখানে রসু ছিল, অর্থাৎ রসু থাকলে এটা সঠিক ছিল, অর্থাৎ এটা সঠিকই ছিল, এখানে রসু টাইপ মিসিং, অর্থাৎ উত্তরটা হবে খ। খ নম্বরটা ভুল আছে। প্রতিযোগ আগমন সমান প্রত্যাগমন, এটা ভুল আছে। হ্যাঁ, এটাই সঠিক উত্তর, ঘ, সরি খ। লাস্ট যেটা 40 নম্বর, বলছে নিচের অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ, অর্থাৎ তিনটা সঠিক একটা ভুল। দেখেন কসুযোগ অল্প সমান স্বল্প, এটা সরি সরি সরি, এটা কসু না, এটা হচ্ছে ক, ক, ঠিক আছে, এটা টাইপ মিস একটু, ক, ক ডাবল হয়ে গেছে। সুযোগ অল্প, আমরা জানি শব্দ যদি বফলা থাকে, বফলারে কি করতে হয়? রস্যকার করতে হয়। দন্তস্বরের সাথে বফলা আছে, রস্যকার হয়ে গেল। এর সাথে কোনো কার নাই, কার নাই মানে অ আছে, বাকি কি আছে? লয় পয়। তাহলে সুযোগ অল্প সমান স্বল্প, এটা সঠিক। এবার দেখেন অন্বেষণ, বফলা আছে, বফলাটা কি হবে? রস্যকার হয়ে যাবে। এই কারটা প্লাসের এই পাশে চলে আসলো, তার বাকি যা আছে তাই। অনুযোগেশন ঠিক আছে, এটাও সঠিক। ভোযোগ উক, দেখেন প্রথম বর্ণের সাথে একটু আগে এটা শিখালাম, প্রথম বর্ণের সাথে যদি আপ থাকে, আব, আব, আপ থাকলে ঔকার হয়ে যায়, তাহলে প্রথম বর্ণের সাথে ঔকার দিলাম, বাকি কি থাকে? রস্য, এই রস্যটা পূর্ণবর্ণ হয়ে গেল, আর ক, উক, অর্থাৎ এটাও সঠিক। এবার দেখেন আদ্যন্ত, আদ্যন্ত শব্দ দেখেন জফলা আছে, জফলা থাকা মানে কি? রস্যইকার হবে। তাহলে এখানে সন্ধি বিচ্ছেদ কি হবে? আদি, জফলাটা রস্যইকার করে দিলাম। এরপর দেখেন এর সাথে কোনো কার নাই, কার নাই মানে অ আছে, তারপর যা আছে তাই। আদি যোগ অন্ত, কিন্তু এখানে লেখা আছে আদ্য, অর্থাৎ এটাই ভুল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কি? 40 নম্বরের সঠিক উত্তর হবে ঘ, ঘ, ঘ। ওকে, যারা আমাদের আমাদের সাথে যুক্ত ছিলেন ধৈর্য সহকারে, আশা করছি কতটুকু শিখাতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। আমাদের 7টায় আবার লাইভ, সরি লাইভ ক্লাস না, আমাদের 7টায় আবার ক্লাস আছে, যে কারণে আমি 5 মিনিট অলরেডি খেয়ে নিয়েছি। তো যাই হোক, ব্যাপার না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।